আমাদের দেশ রক্ষার জন্য অতন্ত্র প্রহরী হিসেবে যিনি ছিলেন তাদের অন্যতম সাবমেজর শ্রী নরেশচন্দ্র দাস মহাশয়ের কাছে কিছু সংক্ষিপ্ত বক্তব্য আমরা শুনে নেব। আমি তাকে অনুরোধ জানাচ্ছি বলার জন্য। কাহিনীটা বড় লম্বা চলা, সময় লাগতো। ঠিক আছে, জয় হিন্দ। সর্বপ্রথম স্বামীজির বাণী দিয়ে আমি শুরু করছি। তারপরে আমার ব্যবহারিক জীবন, আমার জীবনযাত্রা সম্বন্ধে আলোচনা করব। হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। আজকে একটা বড় সংকটের সময় আমাকে এমন একটা কোশ্চেন দিয়েছে এরা, যে দেশাত্মবোধ তৈরি করার জন্য মানুষের কি আগে করা দরকার আর কি প্রয়োজন সে সম্বন্ধে বলার। মানে আমি একজন সৈনিক, আমি কারগিল যুদ্ধের একজন যোদ্ধা। আমার জীবনের লড়াই যখন থেকে আমি জন্ম সময়ের পর থেকেই আমার জীবনের লড়াই যদি বলতে চাও শুরু হয়ে গেছে। আর সেই লড়াইয়ের সঙ্গে আমার সাথ দিয়েছে আমার মা। আজকে আমার মা যদি আমাকে সাথ না দিত আর এই ভিতরের যে শক্তি না জাগাতো, হয়তো আমি আপনার কাছে এখানে এসে কিছু বলতে পারতাম না। তো প্রথম দেশাত্মবোধ কিভাবে তৈরি হবে সে কথাটা আমি একটু বলে নিই। দেশাত্মবোধ তৈরি করতে গেলে পরে মায়ের কি ভূমিকা আছে। একটা মাই ভালো সন্তানকে জন্ম দিতে পারে, বাকি কেউ দিতে পারে না। একবারে সত্য কথা। 80% মায়ের অধিকার একটা সন্তানকে জন্ম দেওয়ার জন্য। কিন্তু আজকের বর্তমান দিন সেইটা কি করতে পারছে? সত্যিই পারছে? আমি 4-5টা উদাহরণ দেবো। যদি ভালো সন্তান তৈরি করার জন্য কোনো ফ্যাক্টরি হয় না, একমাত্র মায়ের স্নেহ, মায়ের ভালোবাসা, মায়ের আশীর্বাদ ছাড়া কোনো কিছু হয় না। তো একসাথে আমি কালকের ঘটনায় বলছি, রং খেলা চলছে, বাড়িতে ছোট্ট বাচ্চাটা রং খেলছে, আর 4-5টা ছেলে মেয়ে এসছে রং খেলবে বলে। তার মা আর বাবা আমার বাড়িতে বলছি। তার মা প্রথম তার বাবা বলল, এই রঙে কেউ হাত দিবি না, এই রং তোরা সব নিজে নিজে রং নিয়ে আয়। তার বাবা, বাচ্চা মেয়ের নাম পুটু। আমি দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওরা রং খেলছে, আমি দেখছি। ওর মা এসে এই কথা বলল, হাত দিবি না। ওর বাবা এসে বলে, এই রং নিচ্ছিস কেন, রংটা ছেড়ে দে। কোথা থেকে যে স্বার্থবোধ আসবে? একটা ছেলেকে সে যদি স্বার্থপর কেমন করে হতে হয় আমি শিখাচ্ছি। আবার ওই ছেলে মেয়ে যখন বড় হবে, তার সন্তানকে যখন বড় করে চাকরি করাবে আর তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেবে, তখন ওই ছেলে খুব খারাপ। আমি নিজে তৈরি করেছি এই দুঃখ পাওয়ার জন্য। কারণ এটা ওর বাবা মার বলার উচিত ছিল, সবাই মিলে খেয়াল করা। ঠিক তাই, আমরা ছোটবেলায় একসাথে খেলেছি, পড়েছি, পরিবার একটা জয়েন্ট পরিবার ছিল। সেখানে আমার বন্ধু বান্ধব সব এসে খেলতো। তখন বলতো, এই তোরা কি খাবি? আমার মা বলতো, এই তোরা খাবি? নরেশ খাচ্ছে, তোরাও একটু খেয়ে নে। না, আমরা খাবো না, বাড়িতে খাবো। আর আজকে বলে, আজকের মা, বর্তমান দিনে যেটাকে আমি শুনেছি, আজকের মা বলে, এই আমার ছেলে এখন খাবে রে, তোরা যা খেলেছিস বাড়ি যা। তো সেই ছেলে কি করে দেশের প্রতি ভাববে? মায়ের প্রতি বলিদান কি করে হবে? আমি যদি সেই ছেলেটাকে স্বার্থপরের মতো তৈরি করি, সে স্বার্থপরই তো হবে। একটা বাচ্চা ছেলেকে আমি যেমন করে, একটা কামার শালাতে যদি আপনি নিয়ে যান একটা লোহাকে, আপনি চান যদি হেঁসো তৈরি করা, এর কাটারি তৈরি করব, কিংবা কোনো কাস্তে তৈরি করব, তেমনটি সে তৈরি করে দেবে। একটা বাচ্চা সন্তানকে আমি কেমন করে তৈরি করব সেটা বাবা মা জানে। সেটা শিক্ষাই যদি বাবা মা না দিতে পারে, ছেলে তো দেশাত্মবোধ কোথায় আসবে? মানুষ ভালো করে হবে না। তো এই দেশাত্মবোধ জাগানোর জন্য প্রয়োজন হচ্ছে যে আমাকে পবিত্র, নিঃস্বার্থ আর ত্যাগ আর সেবার মধ্যে জীবনযাপন করতে হবে। তবে যদি দেশাত্মবোধ একটু করে জাগে, যদি দেশাত্মবোধ জাগার মধ্যে ছেলের মধ্যে, আমার নিজের কথা বলছি, আমি
কার্গিল যুদ্ধের একজন সেনানায়ক আমার মা। এখন মা ছাড়া আমি চলি না। আমার মা শিক্ষা গুরু, দীক্ষা গুরু, জীবনযাত্রার গুরু, প্রত্যেক মুহূর্তের গুরু। আমি যদি ঘর থেকে বেরোই আমার মাকে প্রণাম করে আসি, আবার যখন ঘরে ঢুকি আমার মাকে প্রণাম করি। আজকে সাধারণ ঘরের ছেলে মেয়েকে জিজ্ঞাসা করুন, ছোটবেলা থেকে সকালবেলা উঠে আমার মাকে আমি প্রণাম করেছি। আমাদের পরিবারের নিয়ম ছিল। আজকের কোন পরিবার আছে তার মা বাবা শেখায় যে সকালবেলা উঠে বাবাকে প্রণাম কর কিংবা মাকে প্রণাম কর? না। কোথায় শিখবে? কোথায় দেশাত্মবোধ আসবে? বড় বড় কথা বলে কিছু হবে না। এখন আমি রাজ স্কুলের ছাত্র কানলা। ওই স্কুলের সামনে আমার অথবতভাবে জড়িত। একটা গেটের সামনে তার মা তার বাচ্চাকে ছেড়ে দিয়ে এসেছে, এবার নিতে গেছে। স্কুলের ভিতরে দিয়ে এসেছে, এবার নিতে আসবে। গেটের সামনে খোকা বলে সম্বোধন করছে যে খোকা তুই নাকি কাল বন্ধুদের পুরো টিফিন খাইয়ে দিয়েছিস। বলে ও আনন্দ করছে, হ্যাঁ খাইয়ে দিয়েছি। তা কি হয়েছে? খাইয়ে দিয়েছি। বলছে তুই এর পরের দিন যদি টিফিন খাওয়াস, তোর একদিন কি আমার একদিন, তোকে পিটাবো করে। আমি ওখানে সামনে দাঁড়িয়েছিলাম, আমার মাথা থেকে মাথার মানে চুল পর্যন্ত খারাপ হয়ে গেছে শুনে। আমি খুব হাসতে হাসতে বললাম, দিদি একটা কথা বলবো, রাগ করবেন না? বলে আপনি তো এই স্কুলেরই মানুষ। আমি বললাম হ্যাঁ এই স্কুলেই আমার, রাগ করবেন না তো? বললেন না, বলুন। আমি বললাম এই ছেলে ডাক্তারই হোক আর ব্যারিস্টারই হোক, ইঞ্জিনিয়ার হোক কিংবা কোনো চিকিৎসা ক্ষেত্রে বড় কিছু নামের জন্য বিদেশ চলে গেলে সর্বপ্রথম আপনাকে বৃদ্ধাশ্রমে দেবে। আজকে আপনাকে বললাম। বলে এই কথা কেন বললেন? আমি বললাম একটু ভাবুন, ওকে কেন স্বার্থপর ভাবে তৈরি করছেন, কেন স্বার্থপর শেখাচ্ছেন যে আমি শুধু খাবো, আমার জন্যই শুধু আছে, এমন কেন শেখাচ্ছেন? এইটা ত্যাগ করে দিন। যেদিন ওকে পবিত্র নিঃস্বার্থভাবে মায়ের ডিউটিটা করবেন না, সেদিন দেখবেন আপনার ছেলে সেইভাবে তৈরি হবে। আজকে একজন এসেছে আমাদের রত্নগর্ভা যদি বলি, অরূপ ঘোষ, সামান্য সৈনিকের জীবন কাটিয়েছেন। আমি তো 30 বছর কাটিয়েছি। আজকে কার্গিল যুদ্ধের লড়াই আমি 74 দিন ওখানে দাঁড়িয়ে থেকে লড়াই করেছি, শুধু একটা শক্তির উপরে, শুধু আমার মায়ের শক্তির উপরে। যখনই দুই দেশের মধ্যে আমরা আদান প্রদান হয়েছে গোলার, বারস হয়েছে গোলার, সেই সময় আমি বেঁচে গেছি। আমার শরীরের মধ্যে বুলেট লাগেনি, কিন্তু আমরা 12 জন ছিলাম, তার মধ্যে 9 জনই শহীদ হয়ে গেছে। সেই দৃশ্যটা যদি আমি দেখি একবার, এখন আমার মনের মধ্যে চোখ দিয়ে জল ফুটে ওঠে। তার মধ্যে বিক্রম ভাত্রা আছেন, তার মধ্যে মেজর আচার্য আছেন, পদ্মামণি আচার্য আছেন। এইসব বন্ধুকে আমি হারিয়েছি। যাই হোক, যে দেশাত্মবোধের ব্যাপারটা হলো, সেটা একটা আমাদের জীবনটা একটা দুধ, আমাদের মধ্যে সে শক্তি আছে। ওই দিন একটা সন্ন্যাসী সবচেয়ে বড় ত্যাগী, সে প্রত্যেক নিঃশ্বাস প্রশ্বাসে তার দেশের কল্যাণ করে, মানব কল্যাণ করে। আমরা সেটা পারি না, একটা সন্ন্যাসী পারে। এক কটোরা যদি আপনি দুধ নেন, সেই দুধের মধ্যে কি কি আছে? মাখন আছে, তার দুধের মধ্যে দুধ আছে, তার মধ্যে ঘি আছে, তার মধ্যে যা কিছু খুলে দই আছে, সব আছে। কিন্তু একটা যদি লেবুর ফোঁটা দিয়ে দিন, সত্তা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, ছানাটা এসে দাঁড়াবে। জীবনটা তাই। জীবনটা যদি আধ্যাত্মিক শক্তি মা বাবা যদি না তার মধ্যে প্রেরণ না করে, জীবনে মানুষ করা তো দূরের কথা, অমানুষের থেকেও নরকে যাবে। সেই জন্য দেশাত্মবোধ তৈরি করতে গেলে প্রথম দরকার মাকে দেশাত্মবোধ, পবিত্রতা হওয়া দরকার। নিঃসন্দেহে পবিত্রতা বিসর্জন দিয়ে কোনো কিছু দেশাত্মবোধ তৈরি হবে না। আমার বলার অনেক কিছু আছে, তবু আমি লাস্টে দেশাত্মবোধের জন্য স্বামীজি যেটুকু বলেছে আমি একটু বলে দিই। হে ভাবি সংস্কারগণ, ভাবি স্বদেশ হৃদয়সীগণ, তোমরা হৃদয়বান হও, প্রেমিক হও। তোমরা কি প্রাণে প্রাণে বুঝেছ যে কোটি কোটি দেব ও ঋষির বংশধর পশু প্রায় হয়ে দাঁড়িয়েছে? তোমরা কি প্রাণে প্রাণে অনুভব করছো কোটি কোটি লোক অনাহারে মরছে, কোটি কোটি লোক শত শতাব্দী ধরে অর্ধাশ্রমে কাটাচ্ছে? তোমরা কি এই সব ভেবে অস্থির হয়েছো? এই ভাবনা কি তোমাদেরকে পাগল করে তুলেছে? দেশের দুর্দশার চিন্তা করে কি তোমাদের একমাত্র ধ্যানের বিষয় হয়েছে? এবং ওই চিন্তায় বিভোর হয়ে তোমরা কি তোমাদের নাম যশ, স্ত্রী পুত্র, বিষয় সম্পত্তি, এমনকি শরীর পর্যন্ত ভুলেছ?
তোমাদের এরূপ যদি হয়ে থাকে তবেই বুঝবে স্বদেশ হিতৈষী হবার প্রথম ধাপ মাত্র পদার্পণ করেছ। স্বামী বিবেকানন্দ বলছে। স্বামী বিবেকানন্দ আরেকটি বাণী দিয়ে আমি এখানেই, আমার বক্তব্য নয়, এটা আপনাদের কাছে অনুরোধ, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, এর একটা, যে যদি মানুষের মতো হতে চাও তো প্রথম নিজে মানুষ হতে হবে। প্রথমে একটা বাচ্চা ছেলেকে বলছে সকালবেলা তুই কলগেট কর, তার মা 10টার সময় কলগেট করে ঘুরে বেড়াচ্ছে, কি করে হবে? প্রথম ত্যাগ শিখতে হবে। যদি বেশি পরিমাণে ত্যাগ আর সেবার মধ্যে যদি জীবন কাটাতে পারাই তবে জীবনের একটা উন্নতির দিক আসবে, নচেত কিছুই আসবে না, ঘোড়ার টিম হবে। আমাদের এই শেষ পর্যন্তই, আমি একটু শেষ স্বামীজিকে রেখেই আমি শেষ করছি, কারণ আমার জীবনের ঠাকুরমা স্বামীজি আমার হৃদয়ে বন্ধনে আছে। আমি তাকে ছাড়া আর নিজের মাকে ছাড়া আমি কিছুই ভাবি না। আর এই একটা শুধু ভাবি, যেটুকু আমার জীবন আছে মানুষের জন্য, দেশের জন্য, আমার জন্য আমি কিচ্ছু করি না এই জীবনে, যা করা করে দিয়েছি, এখন আর কিচ্ছু না। আমার শেষ লড়াই চলছে যে ভারতবর্ষ থেকে থ্যালাসেমিয়া রোগীর মুক্ত করা। সেটা কি? শুধু আমরা অন্ধকারে আছি, একটা সন্তান যদি থ্যালাসেমিয়া রোগী হয় তার মানে তার বাবা মা অন্ধ, দেখতে পায় না, অশিক্ষিত, গাওয়ার। আমি জোর গলায় বলতে পারি, কারণ সে বিবাহের আগে থ্যালাসেমিয়া টেস্ট করে বিবাহ করেনি, সে বাহক ছিল, আর একজন বাহককে সে বিবাহ করেছে, সেই জন্য সেই সন্তানটি একটা থ্যালাসেমিয়া রোগী হয়েছে। এটা খুব সাধারণ ফ্যাক্টর, সাধারণ নিয়ম। আমরা যদি সন্তানের জন্য চিন্তা করি, সন্তানের ভবিষ্যতের চিন্তা আমাকেই করতে হবে। কারণ এখানে যতজন বসে আছেন, আমার যতদূর আওয়াজ যাচ্ছে, প্রত্যেক বাবা মাকে বলবো তাদের সন্তানদের বিবাহের আগে থ্যালাসেমিয়া টেস্ট করে বিবাহ দিন, নচেত আরো 50 বছর পরে 5 জন শিশুর মধ্যে 1 জন থ্যালাসেমিয়া বাহক নয় তো থ্যালাসেমিয়া রোগী হবে। বাহক আর রোগীর মধ্যে অনেক ফারাক আছে। বাহক কোনো চিন্তার বিষয় নেই, সে স্বাভাবিক, কিন্তু বিপদ কোনখানে? একটা বাহক আর একটা বাহককে বিবাহ করলে একটা থ্যালাসেমিয়া রোগীর জন্মগ্রহণ করে। আর সেই কাজের মধ্যে আমি একজন লিপ্ত। আমি প্রত্যেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যাই, সেই টেস্ট করাই ফ্রি অফ কস্ট, পয়সা লাগে না। কেউ যদি আপনাদের রাস্তাঘাটে এই থ্যালাসেমিয়া ফটো দেখে, থ্যালাসেমিয়ার বাচ্চাদের ফটো দেখে পয়সা ইনকাম করেন, পায়ের জুতো খুলে তাকে মুখে মারুন, কারণ তাদের শরীরে শুধু রক্তের প্রয়োজন, পয়সার প্রয়োজন হয় না। আর যারা এই কাজটা করে তারা চোর, সম্পূর্ণরূপে চোর। তারা মানুষকে ধোঁকা দিচ্ছে, মানুষের জোর চুরি করছে, সেই টাকাটা নিয়ে নিজের সংসার চালাচ্ছে। সাবধান হন আপনারা, সচেতন হন আপনারা। শেষ বাণী দিয়ে আমি শেষ করছি। জীবনটা খুব ছোট, পার্থিব অহংকার গুলো দুদিনের, একমাত্র তারাই বেঁচে থাকেন যারা অপরের জন্য বাঁকে, বাকি সব মিতস্প্রায়। জয় হিন্দ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুতরাং